প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতন আবারও ক্লাস শুরু করছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ ক্লাস নিব। প্রথমেই তোমাদেরকে রাজশাহী কোর্ট একাডেমির অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো তোমরা সকলে ভালো আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকের ক্লাসে যেহেতু দুইটা ক্লাস, নবম এবং দশম শ্রেণীর ক্লাস আমরা অনলাইনে প্রথম নিচ্ছি। তো যা হোক, দুই ক্লাসের শিক্ষার্থী সকলেই মানসিকভাবে প্রস্তুতি নাও এবং খাতা কলম সামনে রাখো। প্রয়োজন হলে তোমাদেরকে লিখতে হবে, কারণ পড়াশোনা যখন আমরা লেকচার দিব, টিচিং দিব, তখন অবশ্যই মনোযোগ সহকারে তোমাদেরকে শুনতে হবে। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করছি, তোমরা প্রস্তুতি রাখো। তা আজকে আমরা ক্লাস নিব বিপণন। বিপণন বিপণন বিপণন। এখন এই বিপণন বিষয়টি তোমরা অবশ্যই জানো যে এর বাংলা, বা এটাও বাংলা, বিপণন মানে বাজারজাতকরণ। ইংরেজিতে এটাকে বলে মার্কেটিং, এবং বাজারজাতকরণ, বিপণন এটা বলা হয়। তা আমরা বইয়ের ভাষায় এটা বিপণন বলছি। তো বিপণনের সংক্ষিপ্ত ধারণা বা বিপণন কাকে বলে এ বিষয়ে তোমাদেরকে পড়ানো হয়েছে। আবার পুনরায় রিপ্লাই করছি আজকে যে সাধারণ অর্থে বিপণন পণ্যদ্রব্য বা সেবা ক্রয় বিক্রয়ের কাজকেই বিপণন বলে। সাধারণ অর্থে পণ্যদ্রব্যর এবং সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের কাজকেই বিপণন বলা হয়। কিন্তু এর ভিতরে অনেক কাজ আছে, যে কাজগুলো আজকে তোমাদের সামনে আমি বিশ্লেষণ করব পয়েন্ট আকারে। তোমরা অবশ্যই এটা মনোযোগ সহকারে শুনবা এবং খাতা কলম রেডি রাখবা, প্রয়োজনীয় খাতায় তোমরা লিখে নিবা। তো প্রথমে আমরা দেখি যে বিপণনের সাধারণ অর্থে আমরা কি বলি। সাধারণ অর্থে বলা হয় পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের কাজকেই বিপণন বলা হয়। কাজকে বিপণন বলে, পণ্যদ্রব্য বা সেবা সামগ্রীর কাজকেই বিপণন বলা হয়। কিন্তু প্রকৃত অর্থে বিপণন ধারণা আরও অনেক বেশি। তা বিপণন কাকে বলে বা বাজারজাতকরণ কাকে বলে এটা তোমরা লিখতে পারো। কোনো পণ্য লিখে নাও। কোনো পণ্য বা দ্রব্য পণ্য বা দ্রব্য বা ব্যবহারকারীর নিকট সেবা সামগ্রী দেখো, কোনো পণ্য বা কোনো পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনকারীর থেকে উৎপাদন
উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজকে বিপণন বা বাজারজাতকরণ বলে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে কোনো পণ্য বা দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনকারী যিনি উৎপাদন করে, যেমন একজন কৃষক কি করে, সবজি উৎপাদন করে, ধান উৎপাদন করে, গম উৎপাদন করে, এবং উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারী। এখন ব্যবহার কারা করে? আমরা যখন সবজি বাজার থেকে কিনি, আমরা সেই সবজিটা ব্যবহার করি। তাহলে উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজকেই বিপণন বা বাজারজাতকরণ বলা হয়। এটা পরিষ্কার, এটুক তোমরা লিখে নাও। একটা শিল্প প্রতিষ্ঠান থেকে যখন যে কোনো পণ্য উৎপাদন করা হয়, যেমন একটা শিল্প সিমেন্ট উৎপাদন করলে একটা শিল্প প্রতিষ্ঠান, সিমেন্ট শিল্প উৎপাদন থেকে একবারই তোমার ভোক্তা, যারা বিল্ডিং বানাবে তারা হচ্ছে ভোক্তা, ব্যবহার করবে। এই যে উৎপাদনকারীর নিকট থেকে ভোক্তা পর্যন্ত যতগুলো কাজ আছে সবগুলো হচ্ছে বাজারজাতকরণের কাজ। এর ভিতরে অনেক কাজ আছে, এটা আমরা পরবর্তীতে আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে শুনবা এবং লিখে নাও। উৎপাদনের কোনো ব্যবসা সংগঠনের সাফল্য নির্ভর করে পণ্য উৎপাদনের শুধু কোনো ব্যবসা সংগঠনের নির্ভর করে যদি সে পণ্য বা সেবা যথাসময়ে ভোক্তার কাছে পৌঁছানো যায়। এখন পণ্য উৎপাদন করলে হবে না, এখন উৎপাদন করে কিন্তু সফল হওয়া যায় না। উৎপাদন করার পরে কি করতে হবে? উৎপাদন করে পণ্যকে ভোক্তার নিকট পৌঁছিয়ে দেওয়া পর্যন্ত যে কাজগুলো আছে এই কাজগুলো করতে হবে, ভোক্তা পর্যন্ত পৌঁছে দিতে হবে। তাহলে তুমি উৎপাদনের সফলতা তুমি আশা করতে পারো। এখন উৎপাদনের
ভোক্তা পর্যন্ত সেতু বন্ধন উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করে। উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে উৎপাদনকারী উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করে। উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করে। এরপর আসবো আমরা এই কাজগুলো বিশ্লেষণ করব। যে কাজগুলো আমরা তোমাদেরকে বলছি, তোমরা একটু মনোযোগ সহকারে একটু শুনতে হবে। দেখবা এখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবা। তুমি যদি না শিখো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবা। তোমাকে শিখতে হবে, তোমার নিজের ভাগ্য পরিবর্তন করতে হবে। নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য তোমাকে কষ্ট করতে হবে। তাহলে এই উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত অনেকগুলো কাজ আছে। আমরা প্রথমে এক নম্বর কাজ হচ্ছে ক্রয়। এখন ক্রয়টা হচ্ছে বিপণনের অন্যতম কাজ। এবং ব্যবহার বা পণ্য বিক্রয়ের জন্য পণ্যদ্রব্য সেবা সামগ্রী ক্রয় করতে হয়। এখন ক্রয় কেন আমরা করি? এই ক্রয়টা কেন আমরা করি? ক্রয়টা এই জন্য করি যে পণ্য ব্যবহার করব বা পণ্যটা বিক্রয় করার জন্য কিন্তু আমরা এই ক্রয়টা করে থাকি। যে কোনো পণ্য আমরা ক্রয় করি কেন? পণ্য ব্যবহার করার জন্য এবং বিক্রয়ের জন্য এবং ব্যবহার করার জন্য। পণ্য বিক্রয় বা ব্যবহার করার জন্য। তাহলে গেল প্রথমে ক্রয়টা পরিষ্কার তোমাদের বোঝা গেল যে ক্রয় হচ্ছে বিপণনের একটি অন্যতম কাজ। ক্রয়ের মাধ্যমে আমরা ক্রয় করে পণ্য বিক্রি করতে পারি বা পণ্য ব্যবহার করতে পারি। 2 নাম্বার আসছে বিক্রয়। 2 নম্বরে আমরা বিক্রয় বিপণনের আরেকটি অন্যতম কাজ
ক্রেতা বিক্রেতা কি করে, বিপণন কি করে? ক্রেতা ও বিক্রেতাকে একত্রিত করে, একত্র করে। তাহলে এখানে যে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে বিপণন এর আরেকটি অন্যতম কাজ হচ্ছে ক্রেতা বিক্রেতাকে একত্রিত করে। বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর। আরেকটি হচ্ছে বিক্রয়ের মাধ্যমে মালিকানা হস্তান্তর করা হয়। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, 2 নম্বর পয়েন্ট বিক্রয়, 2 নম্বর পয়েন্ট বিক্রয়, বিপণনের আরেকটি অন্যতম কাজ ক্রেতা এবং বিক্রেতাকে একত্রিত করে, মানে এক জায়গায় মিলিত করে ক্রেতা এবং বিক্রেতাকে। বিক্রয়ের মাধ্যমে মালিকানা হস্তান্তর হয়। তাহলে যখন একটা পণ্য বিক্রি করে দিবে তখন মালিকানাটা কি হবে? হস্তান্তর হবে। এটা হচ্ছে বিপণনের দ্বিতীয় কাজ, বিক্রয়। এরপরে 3 নম্বরে আসবো আমরা, পরিবহন। তাহলে আমরা প্রথমে আলোচনা করলাম কি? ক্রয়। 2 নম্বরে আলোচনা করলাম বিক্রয়। 3 নম্বরে আলোচনা করব পরিবহন। 3 নম্বর পরিবহন। দেখো, একটা পণ্য উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত অনেক কাজ আছে। তার মধ্যে এই পরিবহন হচ্ছে একটি অন্যতম কাজ। কারণ এই পরিবহনের মাধ্যমে পণ্য, দ্রব্য বা সেবা ভোক্তার কাছে পৌঁছে দেওয়া সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব নয়। তাহলে পরিবহন বা পণ্য সেবার স্থানগত উপযোগ চাহিদা সৃষ্টি করে। পরিবহন বা পণ্য, পরিবহন বা পণ্য সেবার, পণ্য দ্রব্য বা সেবার মাধ্যমে স্থানগত উপযোগ চাহিদা সৃষ্টি করে। স্থানগত উপযোগ
উপযোগ বা চাহিদা সৃষ্টি করে। দেখো পরিবহন কি করছে, পরিবহনের মাধ্যমে পণ্যদ্রব্য মানে পণ্যটা উৎপাদকের কাছ থেকে পরিবহনের মাধ্যমে পণ্যদ্রব্য বা সেবার মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করছে। কারণ এক স্থান থেকে আরেক স্থানে পণ্যদ্রব্য যখন চলে যায় তখন তার উপযোগ সৃষ্টি হয় এক স্থান থেকে। যেমন ধরো যে এখন রাজশাহীতে কী হচ্ছে উৎপাদন, আম যখন পরিবহনের মাধ্যমে বা ট্রাকের মাধ্যমে যখন চিটাগাং আমটা যাবে তখন কী হবে, এর উপযোগ সৃষ্টি হবে এবং দাম পরিবর্তন হবে। তারপরে কী হবে, ওখানে যে পণ্যটা গ্রহণ করবে তাহলে এখানকার মালিক তাকে দিল, মালিকানাটা পরিবর্তন হবে। এইভাবে পণ্য উৎপাদনকারীকে শেষ পর্যন্ত ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া যায়। পরিবহনের মাধ্যমে আমরা পরিবহনের মাধ্যমে বিভিন্ন দেশের পণ্য দ্রব্য আমরা ব্যবহার করতে পারছি। এখন দেখো এই পরিবহনের মাধ্যমে আমরা কি করছি, যেমন সুদূর চীন, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপের পণ্য আমরা পরিবহনের মাধ্যমে আমরা ব্যবহার করছি, বা আমাদের দেশের যে সকল পণ্য বিদেশে রপ্তানি করছি, আমরা বিদেশে রপ্তানি করি বা সেই সব পণ্য ইউরোপ, আমেরিকা বা চীন সেই দেশের মানুষ ব্যবহার করছে কিসের মাধ্যমে, এই মাধ্যমটা হচ্ছে পরিবহনের মাধ্যমে কিন্তু তারা ব্যবহার করতে পারছে। এই তো পরিষ্কার পরিবহন, এটা হচ্ছে পরিবহন বিপণনের অন্যতম কাজ। এরপরে আমরা আসব গুদামজাতকরণ। তোমরা গুদামজাতকরণ অনেকে বুঝো যে গুদাম মানে কি, যেখানে গোডাউন আমরা কি বলি, অনেক সময় বলি গোডাউন বা গুদাম। এই গুদামজাতকরণ এটা হলো 4 নম্বর পয়েন্ট। গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। গুদামজাতকরণ লিখে নাও, গুদামজাতকরণ। তাহলে গুদামজাতকরণের মাধ্যমে
পণ্যের সময়গত উপযোগ, পণ্যের সময়গত উপযোগ, সময়গত উপযোগ উপযোগ সৃষ্টি হয়, সৃষ্টি হয়। তাহলে কি হলো? দেখো, এই গুদামজাতকরণ এর মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। আমাদের দেশে অনেক পণ্য আছে, যে সকল পণ্যগুলো আমরা সারা বছর ব্যবহার করি, পণ্য ভোগ করি। এখন সারা বছর তো সেই পণ্যগুলো হয় না। এই পণ্যগুলোকে আমাদের কী করতে হয়? সংরক্ষণ করতে হয় বিভিন্নভাবে। যেমন আলু তো আমাদের একটা সিজনে হয়, কিন্তু আলুটা আমরা সারা বছর ভোগ করি বা ব্যবহার করি। এই আলুটাকে সংরক্ষণ করি কিসের মাধ্যমে? আলু কোল্ড স্টোর আছে, কোল্ড স্টোরে রেখে আমরা এটাকে সংরক্ষণ করি। হ্যাঁ, এই সংরক্ষণ করার পরে কি হয়? এই যে সময়গত আলুটা কোল্ড স্টোরে কয় মাস থাকলো? 3 মাস 4 মাস থাকার পরে সময়গত একটা উপযোগ সৃষ্টি হলো। হ্যাঁ, তাহলে যে কোনো পণ্য তুমি যদি গুদামজাত করো তাহলে তার নতুন উপযোগ সৃষ্টি হবে। এটা গেল আমাদের 4 নম্বর পয়েন্ট। এরপরে আসি 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট প্রমিতকরণ। 5 নম্বরে আছে আমাদের প্রমিতকরণ। এই প্রমিতকরণ এর মাধ্যমে পণ্যের কি হয়? প্রমিতকরণের মাধ্যমে পণ্যের গুণাগুণ আকার, রং স্বাদ ইত্যাদির উপর ভিত্তি করে ইত্যাদির উপর ভিত্তি করে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। তাহলে এখানে একটা জিনিস দেখো যে প্রমিতকরণ এটি হচ্ছে বিপণনের আরেকটি অন্যতম কাজ, গুরুত্বপূর্ণ। প্রমিতকরণের মাধ্যমে কি হয়? প্রমিতকরণের পণ্যের গুণাগুণ আকার, রং, স্বাদ ইত্যাদি উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হয়। এখন বাজারে দেখবা প্রচুর আম,
আমাদের রাজশাহীতে প্রচুর আম উৎপাদন হয়। এই আমগুলো আমরা বিভিন্ন জেলায় এবং দেশের বাইরেও আমরা এই আমগুলো রপ্তানি করে থাকি। এখন যখন এই আম উৎপাদনকারী একজন কৃষক, যে বাগানের মালিক বা কৃষক যে আম উৎপাদন করে, এখন সেই কৃষক যখন আমটি বিক্রি করবে, গাছ থেকে পাড়ার পরে কি করবে, পাড়ার পরে এই প্রমিতকরণ করবে। প্রমিতকরণটা হচ্ছে বড়গুলোকে এক সাইড রাখবে, মধ্যমগুলোকে এক সাইজ করবে, ছোটোগুলোকে এক সাইজ করবে। তারপরে তার কালারগুলো কালারগুলো যেগুলো কালার ভালো সেগুলো এক সাইডে করবে, মানে তার পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ ইত্যাদি এটা ভাগ করা হবে। ভাগের মাধ্যমে কী হবে, মূল্য নির্ধারণ করা হবে। তাতে কী হবে, উৎপাদককারী সঠিক দাম বা লাভবান হবে। তাই যেগুলো আকারে বড়, রং ভালো, স্বাদ ভালো, সেগুলোর মূল্য বেশি হবে। তারপরে মধ্যম সাইজ, তার মূল্য একটু কম হবে, এবং তার ছোট সাইজ, তার মূল্য আর একটু কম হবে। এতে কি হচ্ছে, কৃষকের যেমন লাভবান হচ্ছে, উৎপাদককারী যেমন লাভবান হচ্ছে, পাশাপাশি ভোক্তা যারা ব্যবহার করবে বা ভোগ করবে এই আমগুলো, তারাও লাভবান হবে। কিভাবে? এখন ধরো যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা আছি, আমাদের অর্থনৈতিকভাবে আমরা অনেকেই খুব ভালো আছি, কেউ মধ্যম আছি, কেউ নিম্ন শ্রেণীর মানুষ আছে। এখন কথা হলো যে আমি একটা নিম্ন শ্রেণীর মানুষ, আমি কিন্তু এই ধরো যে 60 টাকা 70 টাকা কেজি দিয়ে আম কিনতে পারবো না, ভালো জাতের আম। তখন এই যেগুলো ছোট, সে আকারে ছোট, এই আমগুলো কম দামে বিক্রি হয়, সেগুলো 40 টাকা 30 টাকা কেজি বিক্রি হবে। তখন এই নিম্ন শ্রেণীর মানুষ, মধ্যম শ্রেণীর মানুষ, তখন তারা নিচে আমগুলো কিনবে এবং তারা ভোগ করবে। তাহলে এই আমগুলো সকলেই ভোগ করতে পারছে। এটি গেল তোমার প্রমিতকরণ। এরপরে আমরা 5 শেষ করলাম, 6 আসব। 6 হচ্ছে পর্যায়িতকরণ। 6 নাম্বার হচ্ছে পর্যায়িতকরণ। 6 নম্বর পয়েন্ট, পর্যায়িতকরণ। পর্যায়িতকরণ এটি তোমার বিপণন বা বাজারজাতকরণের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, যে মান অনুযায়ী পণ্যের বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলা হয়। মান অনুযায়ী পণ্যের অনুযায়ী পণ্যের কে বিভিন্ন শ্রেণীতে পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলা হয়। পর্যায়িতকরণ বলা হয়। তাহলে দেখো, এটা আরেকটা পয়েন্ট, পর্যায়িতকরণ। তাহলে আমরা মাল উৎপাদনকারী
যখন বিপণন করব বা বাজারজাতকরণ করব, তখন আমরা কি করব? পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করব। বড় সাইজ, ছোট সাইজ, মিডিয়াম সাইজ, বিভিন্ন সাইজে আমরা ভাগ করি। ভাগের মাধ্যমে কি হয়? এই উৎপাদককারী তখন ভাগের মাধ্যমে সে লাভবান হয়। যেগুলো বড় সাইজ সেগুলো এক ধরনের মূল্য, যেগুলো মধ্যম সাইজ সেটা আর এক ধরনের মূল্য, যেটা ছোট সাইজ সেটা আর এক ধরনের মূল্য। তাহলে এটা যেমন উৎপাদককারী লাভবান হয়, পাশাপাশি ভোক্তাকারীদের জন্য সুবিধা হয়। যার যেরকম অর্থ তারা সেইভাবে সেই পণ্যগুলো ক্রয় করবে বা ভোগ করবে। এটা 6 নম্বর গেল। এরপরে আমরা আসি পরেরটাই 7 নম্বর, মোড়কীকরণ। মোড়কীকরণ মোড়কীকরণ এটা উৎপাদন এই বিপণনের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। মোড়কীকরণ পণ্য সামগ্রীকে সুন্দর ও আকর্ষণীয় পণ্য সামগ্রীকে সুন্দর ও আকর্ষণ করা, আকর্ষণীয় করা এবং নষ্ট বা ভেঙে যাওয়া থেকে ভেঙে যাওয়া থেকে রক্ষার উদ্দেশ্যে কিছু দ্বারা আবৃত করাকে মোড়কীকরণ বলে। এখন দেখো, পণ্য সামগ্রী সুন্দর ও আকর্ষণীয় করা এবং নষ্ট বা ভেঙে যাওয়া থেকে রক্ষা করার উদ্দেশ্যে কিছু দ্বারা আবৃত করাকে মোড়কীকরণ বলে। আজকে বাজারে অনেক পণ্য পাওয়া যায়। তোমরা যদি বাজারে যাও, বাজারে যেমন সাবান কিনবা, আমরা আগে সাবান কিনতাম একবারই খালি, কোনো কাগজ থাকতো না, পেপারে মরিয়ে নিতাম। এখন কিন্তু সাবানের উপরে একটা সুন্দর আকর্ষণীয় একটা মোড়ক দেওয়া আছে। তাতে কি হচ্ছে, আমরা ব্যবহার করি, আমাদের সাবানটা হাতে লাগে না বা হাতটা নষ্ট হয় না, দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, আবার দেখা যায় মোড়কের মাধ্যমে পণ্য যখন পরিবহন করা হয় তখন অনেক পণ্য নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। এই মোড়কীকরণের মাধ্যমে তোমার
রক্ষা করে পণ্যকে। তো যাই হোক, মোটামুটি নবম এবং দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগের সকল শিক্ষার্থী আজকে মোটামুটি যে ক্লাসটা নিলাম, এই ক্লাসের মাধ্যমে তোমরা অনেক কিছু শিখলা এবং আগামীতে ইনশাল্লাহ তোমরা আরও শিখবা। তো তোমাদের উদ্দেশ্যে দু একটি কথা বলি যে তোমরা সময় নষ্ট করবে না। হ্যাঁ, পরীক্ষা হবে, প্রতিদিন মিনিমাম 5 ঘন্টা করে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। বাসায় পড়বা, খাওয়া দাওয়া করবা, ঘুমাবা, এটাই তোমাদের কাজ। সুস্থ থাকো, ভালো থাকো। রাজশাহী কোর্ট একাডেমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতন ক্লাস শেষ করছি। ধন্যবাদ।